আমরা যেটা আলোচনা করতেছিলাম যে আমরা আপনাদেরকে বলতেছিলাম যে আমরা লিখিত পরীক্ষার জন্য এই কোর্সে অংশগ্রহণ করছি, কিন্তু এমসিকিউর মতো করে যেভাবে আমরা পড়েছি যাতে সেভাবে আমরা পড়াশোনাটা কন্টিনিউ করি, এটা থাকবে আপনাদের জন্য আমাদের বিশেষ রিকোয়েস্ট। কারণ এমসিকিউর মতো করে যদি আপনি না যদি পড়েন তাহলে প্রশ্নটা কোথা থেকে হবে আপনি নিজেও জানেন না। তো সেই সময় আপনিও চাবেন যে অবশ্যই যাতে আপনি পাশ করতে পারেন, সেই জিনিসটাই সবার মাথার মধ্যে থাকবে। কারণ পাশ করার জন্যই আপনারা এসেছেন, অনেকেই হয়তো আছেন গতবার পরীক্ষা দিয়েছেন পাশ করতে পারেন নাই। তো দিন শেষে কথা হচ্ছে যে আসলে মনোবল হারানো যাবে না। নিজের আপনার মানসিক যদি ইয়াটা থাকে, কনফিডেন্স যদি থাকে, তাহলে সবচেয়ে বেস্ট হবে। আর মাইক্রোফোনটা আমরা অফ রাখি, যখন কোনো কিছু জানার জন্য দরকার হবে তখনই শুধু অন করবেন, না হলে অন্যদের সমস্যা হয়। আর কথা শোনা যাচ্ছে না তো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। না, বললাম যে যদি কারো কথা শুনতে যদি কোনো সমস্যা হয়, আটকে যায়, টেনশনের কারণ নাই, রেকর্ডিং থাকবে, আপনি আবার পরে দেখে নিতে পারবেন, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে জয়েন করেছেন, হয়তো নেটওয়ার্কে মাঝে মধ্যে সমস্যা হইতে পারে। তো এই জন্য টেনশন না নিয়ে আমরা ক্লাসটা শেষে ভিডিওটা আবার দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারবেন। আর ক্লাস চলাকালীন আপনি টু দ্য পয়েন্ট যদি জানতে চান প্রশ্ন করবেন। আর এটা ছাড়া মাইক্রোফোনের পারমিশনটা আমরা অফ করেছি, যেহেতু অসাবধানতা বশত চালু হয়ে যায়। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করতেছিলাম তামাদি এইটা নিয়ে। আর আমাদের মূল কোর্সটা শনিবার থেকে শুরু হবে, আমাদের শিডিউলভুক্ত ক্লাসগুলো। আর আপনারা যে প্রশ্নটা করতেছেন যে ভাই নোট দিবেন কিনা, তো আপনাদের কাছেই বেয়ার একটা আছে, আপনাদের কাছেই এমসিকিউর জন্য আপনি নোট নিছেন সেটা আছে, আপনার কাছে লিখিত আছে, সবকিছুতে আপনার কাছে আছে। এখন আপনাকে নিজেকেই কি করতে হবে, হ্যান্ড নোটটা তৈরি করতে হবে। আমরা ট্রাই করব আমাদের সাধ্যমতো দেওয়ার জন্য। এখন আপনি নিজে লিখে হ্যান্ড নোট তৈরি করবেন, কারণ আপনার এই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। মাথার মধ্যে আগে এটা নেন যে আমাকে লিখে পাশ করতে হবে, অতএব লিখার অভ্যাসটা করেন, কলমটা হাতে নেন, কাগজটা হাতে নেন, একটু একটু লিখার চেষ্টা করেন। তো আমরা তামাদি এনের 1 থেকে 12 পর্যন্ত আপনাদেরকে জাস্ট আজকে দেখাচ্ছি, বাকি ধারাগুলো আপনার নিজ দায়িত্বে আপনি এইভাবে পড়বেন, বের করে প্রয়োজনে এইভাবে লিখবেন খাতার মধ্যে। এই প্রতিটা কনসেপ্ট থেকে কিন্তু আপনার কি আসবে, প্রশ্ন আসবে। আর যেটা কনসেপ্ট নাই সেটা আমরা বলে দিব যে এটা জাস্ট আপনি একটু রিডিং পড়ে রাখবেন, পরীক্ষায় আসার সম্ভাবনা নাই, তারপরে আপনার একটু জানা থাকলো। তাহলে সর্বপ্রথম যে কনসেপ্টটা আমাদের, সেটা হচ্ছে 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, যে মামলা খারিজ বা মামলা ডিসমিস করার জন্য তামাদি আইনের 3 ধারা সর্ব অবস্থায় কি করে বিচারকরা ব্যবহারটা করেন। তো এই খারিজ জিনিসটা কি, আবার আমরা যদি বলি, আপনি হ্যান্ড নোটের মধ্যে লিখেন যে এখানে খারিজ বলতে একটা মোকদ্দমা খারিজ হয়, খারিজ বলতে একটা আপিল খারিজ হয়, খারিজ বলতে একটা দরখাস্ত খারিজ হয়। আর এই যে রিভিউ, রিভিউ কিন্তু এক প্রকারের দরখাস্ত। অনেকেই পরবর্তীতে প্রশ্ন করেন যে ভাই রিভিউটা কোথায় গেল। লিভ টু আপিলটাও এক প্রকারের দরখাস্ত, রিভিশনটাও এক প্রকারের দরখাস্ত। তাহলে দরখাস্তের মধ্যেই কিন্তু আমাদের এই যে রিভিশনটা, আমাদের রিভিউটা, লিভ টু আপিলটা কিন্তু চলে আসে, এটা একটু মনে রাখবেন। তাহলে 3 ধারার মূল থিমটা কি হচ্ছে, যখন তামাদির শেষে কেউ কোনো মামলা দায়ের করবে, অথবা কেউ কোনো আপিল করবে, অথবা কেউ কোনো প্রকার দরখাস্ত করবে, আদালত সেটা কি করবে, অবশ্যই অবশ্যই এই শব্দটা আপনি কি করবেন, যে কারণ আমরা হ্যান্ড নোটের ক্ষেত্রে বলে দিলাম যে এইখানে আপনি সাইড করে লিখে রাখেন যে আদালত অবশ্যই খারিজ করবে, অবশ্যই উপর আপনি নিচে একটা আন্ডারলাইন করেন।
কারণ এর ইংরেজিটা হচ্ছে শেল বি ডিসমিস, মানে হচ্ছে যে এটার বিচারকের কোনো অপশন নাই, তাকে খারিজটা করতেই হবে, আইন বলতেছে আপনি করেন। তারপরে বলছি যে ছোট্ট একটু করে নোট রেখান কি, যে বিবাদী তামাদির প্রশ্ন করুক বা না করুক, এই শব্দটাও লিখে রাখেন যে বিবাদী তামাদির প্রশ্ন করুক বা না করুক। আরো একটু লিখে রাখেন যে বাদী বিবাদী চুক্তি করে সময় বর্ধিত করতে পারে না। তাহলে তিন ধারা থেকে তিনটা জিনিস আমাদের খারিজ হচ্ছে, আর তিনটা স্পেশাল কথা আপনি লিখে রাখছেন। যখন আপনার এখন তিন ধারা থেকে যদি আপনাকে ব্যাখ্যামূলক যে কোনো প্রকার প্রশ্ন দেয়, আপনি অ্যান্সার শিটে অ্যান্সারটা লিখবেন কিভাবে? এই যে তামাদি আইন 1908 এই পর্যন্ত এই সালটা সহ লিখবেন। 8-এর ধারা 3 মোতাবেক আমরা জানি, এই শব্দটা আপনার কোট আন কোট থাকবে। আপনি কি জানেন? যে যদি কোনো মোকদ্দমা, যদি কোনো আপিল, যদি কোনো দরখাস্ত তামাদির উল্লিখিত সময়সীমার পরে যদি কি করা হয়, আদালতে সাবমিট করা হয়, দায়ের করা হয়, দাখিল করা হয়, তাহলে বিচারক অবশ্যই অবশ্যই সেই মামলাটা খারিজ করে দিবেন। তারপরে দিতে পারেন যে যদিও বিবাদী এই তামাদের বিষয়ে কোনো প্রশ্ন না করে, অথবা বাদী বিবাদী তারা যদি উভয় পক্ষ চুক্তি করে সময় বর্ধিতের আবেদনও করে, তারপরও বিচারক খারিজ করে দিবেন। অতএব আমরা কি বলতে পারি যে তামাদি আইনের 3 ধারায় মামলা, আপিল, দরখাস্ত খারিজ হয়ে যায়। এটা থাকবে আপনার মূল জিনিস। এখন প্রশ্নটা আপনি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সাজেশন পাবেন। এখন তারা বাস্তবে আপনার কাছে কি প্রশ্নটা চাবে এটা আমরা জানি না, কিন্তু আমরা আপনাদেরকে যখন প্রশ্নর অ্যান্সার গুলা করাবো সেখানে কিছু উপমা দিতে পারবো। কিন্তু মূল ধারণাটা আপনার মাথায় আপনি নিয়ে নেন এখন থেকে। তাহলে খারিজ হচ্ছে তিনোটা জিনিস, আর স্পেশাল তিনটা জিনিস আমরা বললাম। এখন আসেন 4 নাম্বার ধারাটা। নর্মালি 4 নাম্বারের মধ্যে বুঝার কিছুই নেই, শুধু 4 নাম্বারটা মনে রাখবেন যে 4 নাম্বার ধারা হচ্ছে কি, আদালত যদি শেষ দিনে বন্ধ থাকে, তাহলে পরবর্তী যেই দিনে আদালতটা খুলবে আমরা সেই দিনে মামলা যদি দায়ের করি, তাহলে তামাদি আইনের 4 ধারা মোতাবেক মনে হবে, ধরে নেওয়া হবে যে মামলাটা তামাদির সময়ের মধ্যেই করা হয়েছে। তাহলে 4 ধারা থেকে যদি আপনার প্রশ্ন আসে লিখিতের ক্ষেত্রে, আপনি এইভাবে লিখতে হবে যে তামাদি আইন 1908 এর ধারা 4 মোতাবেক যদি তামাদির সময়সীমার শেষ দিনে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে যায়, বা কোনো আপিল যদি সাবমিট করতে যায়, কোনো দরখাস্ত যদি দিতে যায়, আর সেই দিন যদি আদালত বন্ধ থাকে, তাহলে পরবর্তী যেই দিনে খুলবে ওই দিনে মামলাটা দায়ের করতে পারবে, এবং দায়ের করার পরে এটা ধরে নেওয়া হবে যে উনি তামাদির সময়ের মধ্যে মামলাটা দায়ের করছেন। এই কথাটুকুই জাস্ট 4-এর মধ্যে, আর কিছুই নেই। এখন আসেন 5 নাম্বার 4-এ। তাহলে আপনাদের আর টেনশনের কোনো কারণ নাই, আপনি নিজের মতো করে একটু খাতার মধ্যে এখন আপনার দায়িত্ব হচ্ছে একটু লিখেন যে তামাদি আইনের 4 ধারা, হেডিংটা দেন আদালত বন্ধ। যদি শেষ দিনে আদালত বন্ধ থাকে কোনো মামলা দায়ের, কোনো দরখাস্ত, কোনো আপিলের ক্ষেত্রে, তাহলে পরবর্তী যেই দিনে আদালত খুলবে সেই দিনে মামলা দায়ের করা যাবে। আর ওই দিনে মামলা দায়ের করলে আইনগতভাবে ধরে নেওয়া হবে যে মামলাটা তামাদির সময়ের মধ্যে দায়ের করা হয়েছে। আর যেই আদালতের একটা নজির আছে, নজির নাম্বারটা আমরা এখানে উল্লেখ করিনি, পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব, যে বিচারক যদি ছুটিতে থাকে ওইটাও একটু আপনি লিখে নেবেন। যদি সংশ্লিষ্ট বিচারক, যাই আদালতে মামলা দায়ের করবেন ওই বিচারক যদি ছুটিতে থাকে, তাহলে ওই কোট আনকোট আমরা ডিএলআর এর নামটা দিয়ে দিব তখন, যে এই ডিএলআর মোতাবেক ওই দিন আদালত বন্ধ আছে বলে ধরে নেওয়া হবে। তাহলে 4 ধারাতে একদম ক্লিয়ার, আদালত বন্ধ থাকলে পরের দিনে দায়ের করলে আইনগতভাবে ধরে নেওয়া হবে যে আপনি তামাদির সময়সীমার মধ্যে মামলা দায়ের করছেন। আর আদালতের একটা নজির আছে, সেটা হচ্ছে যদি সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকেন তাহলে ওই দিন ওই আদালত বন্ধ বলে ধরে নেওয়া হবে। তাহলে 4 ধারা আপনার ক্লিয়ার, এভাবে আপনি শুনতে শুনতে একটু লিখে লিখে ক্লিয়ার করে নেন। এখন আসি আমরা 5 ধারায়। তাহলে 5 ধারাতে আমরা যখন পড়বো, 5 ধারা আমাদের হচ্ছে কি, সময় বৃদ্ধি করা, অথবা বিলম্ব মওকুফ করা, অথবা হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে, অথবা হচ্ছে উপযুক্ত কারণ, যে কোনো একটা তারা দিতে পারে। তো আপনার দায়িত্ব হচ্ছে এগুলা অবলিক বাই দিয়ে নামটা লিখেন। আমরা এখানে শুধু সময় বৃদ্ধি দিয়েছি, আপনি সাইটে লিখেন সময় বৃদ্ধি, বিলম্ব মওকুফ, তারপরে দেন যে উপযুক্ত কারণ, তারপরে ইংরেজিটা একটু দেন কন্ডোনেশন অফ ডিলে, তারপরে এই যে উপযুক্ত কারণের ইংরেজিটা হচ্ছে কি, সাফিসিয়েন্ট কজ, উপযুক্ত কারণ। এটা থাকলো আপনার হেডলাইনে। এখন এই যখন আপনি 3 ধারা এবং 5 ধারা, তারা যদি আপনাকে 5 মার্কের প্রশ্নও দেয়, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 ধারা এবং 5 ধারা মিলায় আপনার অ্যান্সারটা দিতে হবে, এমন সব প্রশ্ন তারা করবে যে আপনি 5 ধারা সম্পর্কে এবং 3 ধারা সম্পর্কে জানেন কিনা।
তাহলে আমরা তিন ধারায় পড়ছি কি, যে যাই কিছু তামাদির পরে আসতেছে তিন ধারায় সবগুলাকে কি করতে দিচ্ছে, শেল বি ডিসমিস, মানে অবশ্যই খারিজ করে দিচ্ছে। কিন্তু পাঁচ ধারা বলতেছে যে কিছু জিনিস আছে যেগুলা খারিজ হওয়া হবে না, যেগুলার জন্য আমরা অ্যাপ্লিকেশন দিতে পারবো যাতে এগুলা খারিজ না হয় তামাদির পরে আসলে। তাহলে ওই জিনিসগুলা কি? তো এই ক্ষেত্রে আমরা বলি যে পাঁচ ধারার ক্ষেত্রে আপনি দুইটা জিনিস মনে রাখবেন, যে যেগুলা পাঁচ ধারাতে সময় বর্ধিত করা যাবে না, তাহলে বাকি যত কিছু আছে সব কিছুতে করা যাবে। তো এই জন্য আমরা দুইটা ক্ষেত্রে যাবে না, এটা একটু আপনি লিখে রাখবেন। সেটা হচ্ছে যে কি, আমাদের একটা হচ্ছে দেওয়ানি মূল মামলা। এখন এই মূল মামলা কি, অনেকে এটা চিনেন না। এই যে তামাদি আইনে আপনি অনুচ্ছেদগুলা পড়ছেন 1 নাম্বার থেকে নিয়ে 149 পর্যন্ত, এই যে 149 প্রকারের মামলা, এগুলো কি মামলা? দেওয়ানি মামলা। এই যে দলিল বাতিল, দলিল সংশোধন, এই যে চুক্তি রদ, চুক্তি বাতিল, এই যে কারো কাছে টাকা পাবেন, মোহরানা, এই যে খাজনার মামলা, দখল উদ্ধারের মামলা, সব তো কি দেওয়ানি মূল মামলা। তার মানে দেওয়ানি মূল মামলা কোনটা? ওই যে 149টা আছে সবগুলাই দেওয়ানি মূল মামলা। তাহলে দেওয়ানি মূল মামলায় সময় বাড়ানো যাবে না পাঁচ ধারায়। আরেকটা হচ্ছে যে জারির দরখাস্ত। তো এখানে জারির দরখাস্তর আগে ওই ডিক্রি জারি শব্দটা মনে রাখবেন, নাইলে আবার ভুলে যাবেন যে কি জারি। তাহলে মূল মামলা এবং ডিক্রি জারি ছাড়া বাকি ক্ষেত্রে সময় বর্ধিত করা যাবে। কিন্তু আপনার যেহেতু 5 মার্ক বা 6 মার্ক থাকবে, এখন বাকি ক্ষেত্রে আপনি ওই এখানে 5টা ক্ষেত্র দেওয়া আছে, ওইগুলো একটু আপনি এখানে লিখবেন। কি লিখবেন সেখানে? 1 নম্বরে ওই যে আপিল, আপিলের ক্ষেত্রে আমরা সময়সীমা বর্ধিত করতে পারবো, অর্থাৎ বর্ধিত করার অ্যাপ্লিকেশন দিতে পারবো। এরপরে সেখানে দেখেন যে লিভ টু আপিল দেওয়া আছে। লিভ টু আপিল মানে আপিল করার অনুমতির দরখাস্ত। সেখানে আপনি দেখেন যে রিভিশন দেওয়া আছে, সেখানে রিভিউর দরখাস্ত দেওয়া আছে, সেখানে অন্যান্য দরখাস্ত দেওয়া আছে। তাহলে এই 5টা জিনিস আপনি একটু লিখেন: আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ, অন্যান্য দরখাস্ত। এই 5 প্রকারের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আপনি যদি উপযুক্ত কারণ বিচারকের সামনে ব্যাখ্যা করতে পারেন, আদালতে তুলে ধরতে পারেন, আর আপনার ব্যাখ্যায় আদালত যদি সন্তুষ্ট হয়, তাহলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তামাদিটা কি করতে পারে, কন্ডোন করতে পারে, মওকুফ করে দিতে পারে, বলতে পারে যে ঠিক আছে আপনি মামলাটা দায়ের করেন, তামাদিতে বারিত হবে না। তাহলে 3 আর 5-এর মধ্যে আপনি সংযোগটাও দেখতেছেন আর পার্থক্যটাও দেখতেছেন। 3 ধারার বেসিক নিয়ম হচ্ছে তামাদির পরে আসলে আপিল, রিভিউ, রিভিশন যা কিছু আছে সব কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর 5 ধারা বলতেছে যে কিছু জিনিস 3 ধারায় বাতিল হবে না। কোনটা হবে না? যদি আমরা তা দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারি বাদ দিয়ে অন্যান্য গুলার ক্ষেত্রে যদি তামাদির পরে যাই, তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাব। ধরেন যে আমার 30 দিনে একটা দরখাস্ত দায়ের করতে হইতো, আমি 50 দিন পরে যাচ্ছি। এখন 50 দিন পরে আমি সরাসরি দরখাস্তটা সাবমিট করব না, আমি তার আগে আবার কি, এই যে তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের একটা দরখাস্ত তার উপরে সাবমিট করব। তাহলে আপনি যে দরখাস্তটা নিয়ে যাইতেন নর্মালি, যেহেতু আপনি দেরিতে যাচ্ছেন, তার উপরে আরেকটা পেজ আপনি অ্যাটাচ করবেন যে তামাদি আইনের 5 ধারা মোতাবেক বিলম্ব মওকুফের দরখাস্ত। তো সেইখানে আপনি উপযুক্ত কারণটা দেখাবেন। আর নর্মাল ক্ষেত্রে যদি আপনি তামাদের মধ্যে যাইতেন, আপনি ওই 5 ধারার কোনো অজুহাত বিচারকের সামনে তুলে ধরার দরকার ছিল না। তাহলে মূল পার্থক্য আমাদের এটাই। যদি আমরা তামাদের পরে যাই, আমরা তো জানি যে 3 ধারা আমার এটা খারিজ হবে। তো এই জন্য আপনি খারিজ হওয়ার আগেই তখন একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন যে আমি দেরি করে আসছি, এই হচ্ছে দেরি হওয়ার আমার কারণ, তামাদি আইনের 5 ধারায় মোতাবেক আমার এই যে ডিলেটাকে কি করা হোক, মওকুফ করা হোক। তখন বিচারক আপনার কথাবার্তা শুনে যদি ওনার মনে হয় যে যথা উপযুক্ত কারণ আছে, যৌক্তিক কারণ আছে, তাহলে উনি দিতে পারেন। এখন আমাদের এই 5 ধারার মধ্যে, আইনের মধ্যে যৌক্তিক কারণে শুধু বলে যে যদি হাইকোর্টের কোনো প্রকার আদেশ, কোনো প্রকার প্রথাকে যদি বুঝতে যদি আপনার সমস্যা হয়, এই কারণে দিলে হইতে পারে। তবে বিভিন্ন নজির দ্বারা আমরা জানি, যেমন যে হঠাৎ করে কি হয়ে গেল, বাদী অসুস্থ হয়ে গেল, সে সড়ক দুর্ঘটনা হইল, অথবা যার মাধ্যমে মামলাটা করাবে উনি অসুস্থ হয়ে গেলেন। অর্থাৎ যেইটা আমরা গত ক্লাসও আমরা বলেছি যে যেইটা একটা বৈধ অপারগতা হইতে পারে, সরি, যেটা একটা আমাদের উপযুক্ত কারণ হইতে পারে, সেটা আপনি বিচারকের সামনে তুলে ধরবেন। বিচারক যদি এগ্রি করে, তাহলে আপনাকে কন্ডোনটা ডিলেটা মওকুফ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য অনুমতি দিতে পারে। তবে এখানে একটা মজার জিনিস মনে রাখবেন, বিশেষত যদি তালাকের মামলা হয়, তখন কিন্তু বিচারকের কিছু করার নাই, উনি সন্তুষ্ট হইলেও দিতে পারবেন না। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন ধরেন যে তালাকের ক্ষেত্রে আমরা কি জানি,
নর্মালি যদি আমরা একটা খ্রিস্টানদের তালাকে নেই, ধরলাম যে তালাকে ডিক্রি হয়ে গেল আজকে। এখন এর বিরুদ্ধে ধরেন যে 30 দিনের একটা সময়সীমা আছে আপিল দায়ের করার। এখন স্বামী আপিল দায়ের করবে করবে ভাবতেছে, হয়তো সে আস্তে আস্তে সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে সে এডমিট আছে। তো 30 দিন পার হওয়ার পরে স্ত্রী যখন দেখলো যে স্বামী কোনো আপিল আর দায়ের করে নাই, সে অন্য একটা পুরুষের সাথে বিবাহ করে বসে আছে, কারণ 30 দিন শেষ, সে এখন স্বাধীনভাবে বিবাহ করতে পারে, সে বিবাহ করছে। এখন এই স্বামী বেচারা 50 দিন বা 2 মাস পরে আসে আদালতে, উপযুক্ত কারণ দেখাচ্ছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, অসুস্থ ছিলাম, আমি এইটা কি করতে চাই, আপিল দায়ের করতে চাই। এখন আদালত তার যাবতীয় কাগজপাতি দেখে কি হইলো, সন্তুষ্ট হইল। কিন্তু বিবাদী তো এখন তার অবস্থানে নাই, মানে বিবাদী বিবাদী হওয়ার যোগ্য অবস্থানে নাই, কারণ উনি 30 দিন অপেক্ষা করছেন। কেউ যদি আপিল করে, তার স্বামী যদি আপিল করে, আপিল করে নাই, উনি 30 দিন পরে বিয়ে শাদী করে নিচ্ছেন। তার মানে কি, বিবাদী এখন আর বিবাদী হওয়ার মতো যোগ্য অবস্থানে নাই। তো এই জন্য 5 ধারায় এই জিনিসটাও একটু মনে রাখবেন, যে 5 ধারায় আদালত সন্তুষ্ট হওয়ার পর যার বিপক্ষে একটা দরখাস্ত সে কি করতেছে, অনুমোদন করতেছে, ওই দিকেও উনি লক্ষ্য রাখবেন, মানে ডবল ডিসক্রিয়েশন প্রয়োগ করবেন। যে আপনার কথায় তো সন্তুষ্ট হইছি, কিন্তু কথা হচ্ছে যে ভাই উনি তো ওনার অবস্থানে নাই, তাহলে উনি আপনাকে সন্তুষ্ট হইলেও আপনাকে ওই বিলম্ব মকুব করবেন না। এই দুইটা জিনিস মনে রাখবেন। যদি আপনার খুব ডিপ থেকে প্রশ্নটা দেয়, তাহলে হয়তো এরকমও দিতে পারে, একটা উদাহরণ আপনাকে তুলে দিতে পারে যে বিবাহ বিচ্ছেদের এরকম মামলা হইলো, 30 দিন ছিল তামাদি, স্বামী অসুস্থ ছিল, 1 মাস যাবৎ সে হসপিটালে ছিল, এর মধ্যে স্ত্রী অন্য জায়গায় বিবাহ শাদী করে নিছে। এখন আপনি একজন আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে আপনার আইনি মতামতটা দেন। তাহলে আপনি এটা বুঝতে পারলেন 5 ধারার মূল জিনিসটা, যে 5 ধারায় দুইটা কন্ডিশনের মধ্যে বিচারক সন্তুষ্ট হইল, কিন্তু বিবাদী বিবাদী হওয়ার যোগ্য অবস্থানে থাকতে হবে। যদি বিবাদী বিবাদী হওয়ার যোগ্য অবস্থানে না থাকে, তাহলে আদালত সন্তুষ্ট হইলেও সময় বৃদ্ধি করতে পারবে না, কারণ সময় বৃদ্ধি করে তো কোনো লাভ নাই। ওই মহিলা সে তো বলবে যে আমি 30 দিন অপেক্ষা করছি, কেউ আপিল দায়ের করে নাই, আমি স্বাধীন, তা আমি বিয়ে করছি। তো তাকে তো আর আপনি ঠেকাইতে পারবেন না। তাহলে 5 ধারার ভিতর থেকে এই একদম ডিপ থেকে যদি তারা প্রশ্ন করে, এতটুকুই করতে পারে, আর কিছু কিন্তু এর মধ্যে নাই। তাহলে 3 আর 5 সবসময় একসাথেই পড়বেন, যে 3 ধারায় সবকিছু খারিজ হচ্ছে। তো এর জন্য আপনি যখনই একটা দরখাস্ত দেরি করে যাবেন, 3 ধারায় সাবমিট করে দিবেন না। তাই বলে এমন না যে 3 ধারায় খারিজ হওয়ার পরে আপনি কি করবেন, এই কন্ডোনেশনের এই দরখাস্ত দিলে কিন্তু চলবে না। এটা আবার অনেকে ভুল করেন, গতবারও অনেকেই প্রশ্ন করেছেন। ধরেন আপনার 30 দিনে আপিল দায়েরের সময়সীমা ছিল, আপনি 35 দিনে নিয়ে গেলে সেটা তো খারিজ হবে। তো খারিজ হওয়ার পর কিন্তু আবার 5 ধারা আপনার চলবে না। আপনি জানেন যে আপনি তামাদির পরে আসতেছেন, তো ওই জন্য আপনি মামলাটা বা আপিলটা করার সময় 5 ধারার দরখাস্তটা দিবেন। এটা মনে রাখবেন। কারণ একবার খারিজ হইলে আমরা কি জানি, সেটা একটা ডিম ডিক্রি হবে অর্ডার 7 অনুযায়ী, রুল 11 অনুযায়ী। তো ডিম ডিক্রি যদি হয়, তা আপনি করবেনটা কি, আপনি আপিল দায়ের করবেন, অথবা তামাদির সময় থাকলে নতুন মামলা করবেন। কিন্তু আপনার তামাদি সময় তো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তো এর জন্য একজন সেন্সিবল আইনজীবী হিসাবে আপনার দায়িত্ব, যখনই কোনো মক্কেল আপনার কাছে আসবে, তার কাছ থেকে বিস্তারিত শুনবেন। শোনার পরে আপনি নিজে দেখবেন যে তামাদিটা ঠিক আছে কিনা। যদি তামাদি না থাকে, তখন আপনি লক্ষ্য করবেন যে দেওয়ানি মূল মামলা হইলে আপনার কিছু করার নাই, মক্কেলকে বলে দিবেন যে ভাই আমি সরি, আপনার কিছু করার নাই। ডিক্রি জারি হইলেও বলবেন যে আমি সরি। এর বাইরে অন্য যত প্রকার আছে, নর্মালি আমরা 5 ধারায় 5টার কথা বলা আছে: আপিল, লিভ টু আপিল, অ্যাপ্লিকেশন ফর রিভিউ, অ্যাপ্লিকেশন ফর যে রিভিশন, এবং অন্যান্য দরখাস্ত। তো এগুলার ক্ষেত্রে আদালতে একটা আপনি কি করতে পারেন, দরখাস্ত দিতে পারেন। 5 ধারার অধীনে আদালত মকুব করলে আপনার আপিলটা, আপনার রিভিউটা, সেটা কি হবে, আবার পুনরায় মকুব হয়ে যাবে। না হলে কিন্তু আপনার কোনো প্রকার সুবিধা নাই। তাহলে 3 আর 5 এইভাবে যদি আপনি একবার পড়ে, যে মূল উপাদানগুলো বললাম এতক্ষণ শোনার পরে, আমি তো মনে করি যে অবশ্যই আপনি 3-4 লাইন হলে লিখছেন। এখন যদি প্রশ্ন করি, যদি বলেন যে ভাই 1 লাইনও লিখি নাই, তাহলে কিন্তু মানে আমাদের খুব খারাপ লাগবে। তো আশা করি এই যে কথাটা শোনার পর আপনি যেতটুকু বুঝতে পারছেন, অতটুকু একটু লিখেন, লেখার অভ্যাসটা করেন। এরপরে আসেন, এইটা আমাদের একটা কনসেপ্ট চলে গেল। তাহলে 3 ধারা যখনই পড়বেন, 5 ধারাটাও স্মরণে আনবেন, যে 3 ধারায় সবকিছু খারিজ যাতে আমার না হয়, আমি 5 ধারার অধীনে আটকাইতে পারবো। তবে দুইটা জিনিসকে আমি আটকাইতে পারবো না, একটা হচ্ছে দেওয়ানি মূল মামলা, আরেকটা হচ্ছে যে আপনার ডিক্রি জারি। এই জিনিসটা মনে রাখবেন। এখন চলে আসি 6 ধারা আপনি কিভাবে পড়বেন। নর্মালি 6 ধারা থেকে আপনার লিখিত কিন্তু আসতে পারে 5 মার্কের। যে লিগাল ডিসেবিলিটি বলতে কি বুঝেন,
সংশ্লিষ্ট আইনে ধারা উল্লেখ করে লিগাল ডিসেবিলিটি আপনি ব্যাখ্যা করেন। এখন এই যে 6 নম্বর ধারাটার অনেকগুলা সাবসেকশন কিন্তু ভিতরে আছে, আপনি এটা মনে রাখবেন। এমসিকিউর জন্য হয়তো পড়েন নাই, শুধু উপরেরটা পড়ছেন, ভিতরে কিন্তু অনেক কথা আছে। তো সেটা একটু আমরা আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি যে লিগাল ডিসেবিলিটি বলতে 3 ধরনের ব্যক্তি বোঝায়, এটা আমরা জানি। নাবালক, পাগল এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বোঝায়, আপনি জানেন। আর ইংরেজিতে যদি আপনি পড়েন যে আপনার কি থাকে, সেক্ষেত্রে ইডিয়ট শব্দটা আছে, ইনসেন আছে, মাইনর আছে, 3টা শব্দ। এখন এদের ক্ষেত্রে মূল জিনিসটা হয়, 1 নম্বরে বলতেছে যে এরা যখন এই সমস্ত ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন মামলা দায়ের করবে। তাহলে আপনি এখন এই যে বৈধ অপারগতার নিচে নিজে একটু লেখার চেষ্টা করেন, সময় নেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি কলমটা নেন, নেওয়ার পরে আপনি লেখছেন যে সেকশন 6, এই শব্দটা আপনি লিখেন, উপরে লিখেন বৈধ অপারগতা। লেখার পরে 1 নম্বরে হচ্ছে কি, তারা এই ডিসেবিলিটি থেকে মুক্ত হওয়ার পর মামলা দায়ের করবে। এটা হচ্ছে একটা জেনারেল লাইন, যে ডিসেবিলিটি থেকে মুক্ত হওয়ার পর তারা মামলা দায়ের করবে। 2 নম্বরে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির একাধিক ডিসেবিলিটি থাকে, মানে একসাথে নাবালক আবার একসাথে পাগল, একসাথে এসে নাবালক আছে 12 বছর বয়স, আবার সে ধরলাম যে পাগল, অথবা 18 বছর হওয়ার আগে আগে সে পাগল হয়েছে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি বলবো? তো এর সাবসেকশনে সেখানে গিয়ে বলতেছে যে তার 2টা ডিসেবিলিটি থেকে যখন মুক্ত হবে তখন মামলা দায়ের করবে। তাহলে প্রথমটা ছিল কি, যখন এগুলা থেকে মুক্ত হবে, নাবালক যখন সাবালক হবে, পাগল যখন ভালো হবে, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন কি হবে, বোধ শক্তি হবে, তখন সে মামলা দায়ের করবে। আর 2 নম্বরে বলতেছে যদি একই ব্যক্তির একাধিক ডিসেবিলিটি থাকে তাহলে সবগুলা থেকে মুক্ত হওয়ার পর সে মামলা দায়ের করতে পারবে। এখন 3 নম্বরে বলতেছে যদি কোনো ব্যক্তি ভালোই না হয়, একদম মৃত্যু পর্যন্ত তার এই ডিসেবিলিটি থাকে, তাহলে কি হবে? তো বলতেছে যে যদি কোনো ব্যক্তি একদম এই ডিসেবিলিটি নিয়ে মারা যায়, তাহলে তার যারা এলআর থাকবে, মানে বৈধ প্রতিনিধি থাকবে, তারা মামলা দায়ের করবে। তাহলে 3 ধারার মধ্যে আমরা কি পাচ্ছি? এই অপারগতা থেকে মুক্ত হইলে মামলা দায়ের করবে, একাধিক অপারগতা থাকলে সবগুলা থেকে মুক্ত হইলে মামলা দায়ের করবে। 3 নম্বর বলতেছে কেউ যদি এই অপারগতা নিয়ে মারা যায় তাহলে তার এলাররা যখন যোগ্য হবে তখন মামলা দায়ের করবে। এখন 4-এ গিয়ে বলতেছে যদি তার এলারদের মধ্যেও এই ডিসেবিলিটি থাকে, উত্তরাধিকারী যারা আসবে, যারা বৈধ প্রতিনিধি আসবে, এদের মধ্যে যদি কেউ নাবালক থাকে, কেউ পাগল থাকে, তখন কি হবে? তো বলতেছে যে যখন তাদের এইখান থেকে তারা কি হবে, মুক্ত হবে, অর্থাৎ ডিসেবিলিটি থেকে যখন মুক্ত হবে তখন তারা মামলা দায়ের করতে পারবে। তাহলে এই 6 ধারার ক্ষেত্রে আপনি ওই 4টা জিনিস মাথায় একটু স্মরণ করেন, একটু লিখেন যে লিগাল ডিসেবিলিটি হচ্ছে আমাদের এই 3 ধরনের ব্যক্তি। নিয়ম হচ্ছে এদের থেকে যখন মুক্ত হবে ডিসেবিলিটি থেকে তখন মামলা দায়ের করবে। এক ব্যক্তি যদি একাধিক ডিসেবিলিটি থাকে সবগুলা থেকে মুক্ত হওয়ার পর মামলা দায়ের করবে। যদি কেউ ডিসেবিলিটি নিয়ে মারা যায় তাহলে তার এলাররা কি করবে, মামলা দায়ের করবে। যদি তার এই যে এলারদেরও লিগাল ডিসেবিলিটি থাকে তখন কি হবে, যখন তারা এইখান থেকে মুক্ত হবে তখন মামলা দায়ের করবে। এরপরে গিয়ে আবারও এমনও বলতেছে যে যদি এর পরেরদেরও ডিসেবিলিটি থাকে, বলতেছে যে প্রথমে যেটা আমরা পড়ে আসলাম এরকম কন্টিনিউ করতে থাকবে, মানে তাদের বংশে একজন এই লিগাল ডিসেবিলিটি মুক্ত ব্যক্তি যখন আসবে তখন মামলা দায়ের করতে পারবে। তাহলে 6 ধারাটা আশা করি এর আগে আপনি এত গভীরভাবে কখনো পড়েন নাই। সেই জন্য লিগাল ডিসেবিলিটি যখন আসবে, এই উপরের নামটা, 3জন ব্যক্তি, আর এই যে 4টা কারণ আমরা বললাম এইটা আপনাদের দিতে হবে। আর এইটার পাশাপাশি আবার আপনাদের দিতে হবে যে তামাদি আইনের 8 ধারা মোতাবেক 6 ধারায় যে লিগাল ডিসেবিলিটি ব্যক্তিরা মামলা দায়ের করবে এদের ক্ষেত্রে স্পেশাল আবার শর্ত আরোপ করা আছে যে অগ্রকয়ের মামলা এদের জন্য তামাদি স্থগিত থাকবে না, তার মানে অগ্রকয়ের মামলায় 6 ধারার সুবিধা প্রাপ্ত হবে না। এরপরে হচ্ছে যখন এরা ডিসেবিলিটি থেকে মুক্ত হবে, মামলা করা তামাদি যাই থাকুক সর্বোচ্চ ওনারা সময় পাবেন 3 বছর। তাহলে যখন আপনার লিগাল ডিসেবিলিটি থেকে প্রশ্ন চাবে আপনাকে 6 ধারা প্লাস 8 ধারা মিলায় অ্যান্সারটা করতে হবে, তাইলে আপনি একদম 5-এ 5 পাবেন, 7-এ 7 পাবেন, 10-এ 10 পাবেন। এখন এই 7 ধারাটা আমরা কেন নিলাম, তাহলে 7 ধারা তো আমরা বললামই না। তো দেখেন 7 ধারাতে আরেকটা পৃথক কথা বলে, এই যে 6, 7, 8 এই লিগাল ডিসেবিলিটি আসলে মূল কথাটা যেটা করে যে তামাদি গণনা শুরু হয় না, মানে আমরা যে তামাদি ক্যালকুলেশন করব এটা শুরু হয় না, স্থগিতই থাকে। এখন এই 7 ধারা বলে
যদি কোনো একটা মামলা একাধিক ব্যক্তি মিলে করতে পারে বা কোনো একটা দরখাস্ত একাধিক ব্যক্তি মিলে দায়ের করবে, এরকম হয় 2-3 জন ব্যক্তি মিলে দায়ের করবে। তো এখন এদের মধ্যে দুইটা কন্ডিশন আছে, তাই সাত ধারাটা আপনি যখন লিখবেন, আপনি কাগজে লিখেন যে সাত ধারা লিখলেন, দুই দিকে দুইটা টান দিবেন, একটা হচ্ছে যে তামাদি গণনা শুরু হয় আর একটা হচ্ছে শুরু হয় না। তাহলে সাত ধারাতে দুইটা কথা আছে, তামাদি গণনা শুরু হয় আবার শুরু হয় না। শুরু কখন হয়? যদি এই একাধিক ব্যক্তির মধ্যে একজনও যদি কি থাকে, তারা এই যে ডিসেবিলিটি মুক্ত থাকে, মানে সাবালক থাকে অথবা ভালো থাকে, এবং বাকি যারা লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে আছে এদের পক্ষে যদি কোনো দায় থাকে, এটা যদি সে কি করতে পারে, ডিসচার্জ করার মতো তার ক্ষমতা থাকে, তাহলে সবার জন্য তামাদি গণনা চলবে। কিন্তু যদি দেখা যায় যে বাকি দুইজনের অনুমতি ছাড়া বা ওদের কনসেন্ট ছাড়া উনি মামলাটা দায়ের করতে পারবে না, বা মামলা দায়েরের ফলে একটা লাইবিলিটি মুক্ত এককভাবে করতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন চুক্তিতে, বিভিন্ন যে যৌথ ফার্মগুলাতে যে আপনার বা ট্রাস্টের দলিলে শর্ত থাকে যে বাকিদের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া এটা করা যাবে না, এই সম্পত্তি বিক্রি করা যাবে না, বা ওর কাছ থেকে টাকাটা নেওয়া যাবে না, এরকম অসংখ্য কিছু থাকে। তার মানে উনি সুস্থ ঠিক আছে, কিন্তু বাকি দুইজন যেহেতু লিগাল ডিসেবিলিটির মধ্যে আছে, উনি কাজটা করতে পারবেন না, তাইলে তা আমাদের স্থগিত থাকবে। আর যদি উনি ওই দায়টা কি করতে পারেন, ডিসচার্জ করে দিতে পারেন, তাহলে সবার জন্য তামাদি গণনা শুরু হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে মূল কথা। এখন যেমন ধরেন যে আমরা যদি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই, যে আপনি নিজেও একটা উদাহরণ তৈরি করতে পারেন, যে এ বি সি তিনজন একটা কি ফার্মের মালিক বা যৌথ অংশীদারির মালিক, তারা ডি নামক ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা পায়। এখন এর কাছ থেকে যে টাকা পয়সা আদায় করবে, তিনজনই মামলা দায়ের করবে, তিনজনই একটা যৌথ মামলা তারা দায়ের করবে যে তিনজন এর কাছে টাকা পয়সা পায়। এখন ধরেন যে এই টাকা পয়সার জন্য যখন মামলাটা দায়ের করবে, এখন এমনও হইতে পারে যে সে আসে কিছু কাউন্টার ক্লেম করলো, সে আসে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে চাইলো। এখন তিনজনে যদি সুস্থ থাকতো, তারা আদালতে বলতে পারতো যে ঠিক আছে, আমার এত হইলেই চলবো। এখন একজন কি করে বাকি দুইজন তারা ওই ছাড়টুক দিবে কি না দিবে, এটা তো সে আর জানে না। হয়তো 1 লাখ টাকা পাবে, ওখানে এ আসে বলতেছে না ভাই আমার কাছে 50,000ই আছে, 50,000 নিয়ে সমঝোতা করে ফেলি, মিডিয়েশন করে ফেলি, আমাকে সমঝোতার একটা ডিক্রি দিয়ে দেন। এখন এ বাকি দুইজনের পক্ষে যদি এই সমঝোতা করার অধিকার রাখে, তবেই তো আমাদের চলবে। আর যদি না রাখে, তাহলে সবার জন্য স্থগিত থাকবে। আর এটার সাথেও আমাদের কি হবে, এই 8 ধারাটা যুক্ত হবে, যে যখন তারা তাদের জন্য স্থগিত থাকার পরে যখন তারা কি হবে, সুস্থ হবে, তখন তারা 3 বছরই সময় পাবে। তাহলে 7 ধারাটা সবসময় আর আপনার লেখার দরকার নেই। যদি আপনার উদাহরণে কোনো একাধিক ব্যক্তি মামলা করার অধিকার এই রিলেটেড প্রশ্ন থাকে, তখনই 7 ধারা আসবে। তাহলে 6 আর 8 একসাথে আসবে, আবার 7 আর 8 একসাথে আসবে। এখন কখন আসবে, এটা আপনার প্রশ্নটা দেখে আপনার নির্ধারণ করতে হবে। আশা করি এই 3টা জিনিস আপনি বুঝতে পারছেন যে বৈধ অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি জিনিসটা কি। আর পাশাপাশি যেহেতু আমাদের এই তামাদি আইনে কোথাও লিগ্যাল ডিসেবিলিটি কি এটা কিন্তু ডিফাইন করা নাই, তো এই জন্য আপনার কাছে যদি জানতে চায় আপনি কিভাবে লিখবেন যে লিগ্যাল ডিসেবিলিটি জিনিসটা কি, তো আপনার উচিত হবে প্রথমেই আপনি কি তুলে দিবেন যে তামাদি আইন 1908-এ কোথাও লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা জিনিসটা কি এটা সংজ্ঞায়িত করা হয় নাই, তবে আমরা বলতে পারি। তাহলে প্রথমে আপনি ক্লিয়ার করে দিলেন যে লিগ্যাল ডিসেবিলিটি জিনিসটা কি, এটা তামাদি আইনে সংজ্ঞায়িত করা নাই, আমরা বলতে পারি। আপনি আইনজীবী হিসাবে এখন মতামত দেন যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ হইলেও 3 ধরনের ব্যক্তি আইনগতভাবে কোনো কার্য সম্পাদন করতে পারে না, এদেরকেই 6 ধারা মোতাবেক আমরা বলতেছি যে লিগ্যাল ডিসেবিলিটি। এক লাইনে আমাদের উত্তর শেষ। যে শারীরিকভাবে হয়তো তারা সুস্থ, কিন্তু আইনগতভাবে তারা কোনো আইনি কাজ করতে পারবে না, লিগালি তারা কি ডিসেবিলিটির মধ্যে আছে। তো এই ডেফিনেশনটা আপনার নিজের, তো এই জন্য আপনি প্রথমে লিখে দিতে হবে যে তামাদি আইন 1908 এর কোথাও বৈধ অপারগতা জিনিসটা কি একে সংজ্ঞায়িত করা হয় নাই, তবে আমরা বলতে পারি যে বৈধ অপারগতা বলতে 6 ধারার মধ্যে এমন 3জন ব্যক্তির কথা বলা আছে, তারা শারীরিকভাবে সুস্থ হলেও আইনগত কার্য সম্পাদনে অক্ষম, আর এই অক্ষমতাকেই আমরা লিগ্যাল ডিসেবিলিটি বলতেছি। আপনার 2 লাইনে আপনার অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মূল কথা। কারণ দেখেন যে প্রতিটা শব্দ যে আপনার এরকম হইতে হবে এমন না, তবে যাতে সেকশন নাম্বারটা ঠিক থাকে। তাহলে 6, 7, 8 তিনটা, আশা করি এরপরে আর আপনার কনফিউশন যাবে না। এইভাবে আপনি একটু পড়তে থাকবেন তামাদি আইনের 29 নাম্বার পর্যন্ত, প্রতিটা সেকশনে আপনি একটু পড়বেন। তবে গুরুত্বপূর্ণ আমরা যেটা বললাম, গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টা আমাদের, এই 6 থেকে
8 পর্যন্ত এই একটা কনসেপ্ট। আর 5 ধারাটা আমাদের কি বিলম্ব মওকুফের একটা কনসেপ্ট, আর হচ্ছে খারিজের একটা কনসেপ্ট। আর 4 নম্বর তো এমনি মনে রাখবেন যদি শেষ দিন বন্ধ থাকে। এখন আসেন 9 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা এক লাইন আছে কিন্তু আপনারে বলে যে আপনি ব্যাখ্যা করেন যে সময়ের অভিরাম চলন। এখন 9 নাম্বার ধারাটা মনে রাখবেন যে সময়ের অভিরাম চলন জিনিসটা কি। তাহলে এখন এই সময়ের অভিরাম চলনের ক্ষেত্রে বলতেছে যে আমরা কি দেখলাম এই 6 দ্বারা সময় গণনাই শুরু হচ্ছে না। এখন আপনাকে যদি আইনজীবী হিসাবে বলে যে তাহলে কখন সময় গণনা শুরু হয়, একটা মামলার জন্য কখন সময় গণনা শুরু হয়, তাহলে আমরা প্রথমেই বলতে পারি কি যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়। যেমন আপনি আমাকে 3 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা, 3 দিনে টাকা দেন নাই, তো যেহেতু টাকা দেন নাই তো সেদিন থেকে কজ অফ অ্যাকশন আসছে। তাহলে প্রথম আমরা বলতে পারি একটা তামাদি গণনা তখনই শুরু হয় যখন মামলার কারণ উদ্ভব ঘটে। আর একটা হচ্ছে যখন যার বিরুদ্ধে মামলা করবেন বাদী এবং বিবাদী পক্ষদ্বয় যখন যোগ্য হয়। তাহলে আপনি এইটা কি করতে পারেন, 9 ধারার পাশে আপনার নিজের হ্যান্ড নোটে আপনি লিখেন যে একটা তামাদি কখন গণনা শুরু হয়। দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে যখন মামলার কারণ উদ্ভব হয়, একটা কন্ডিশন মামলার কারণ হইতে হবে, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইতে হবে। আরেকটা হচ্ছে পক্ষদ্বয় যোগ্য যোগ্য হবে। যেমন বাদী যদি নাবালক থাকে কি হচ্ছে তার মামলা দায়ের করতে পারতেছে না, বিবাদী যদি নাবালক থাকে মামলা দায়ের করতে পারতেছি না, তার মানে কি তামাদি গণনা শুরু হচ্ছে না। তাহলে 9 ধারার সামনে আপনি এই দুইটা শব্দ লিখে রাখেন যে তামাদি গণনা কখন শুরু হয়। তাহলে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়, একটা হচ্ছে যে কজ অফ অ্যাকশন আমার অ্যারাইজ হবে, আর একটা হচ্ছে পক্ষদ্বয় মানে বাদী বিবাদী মামলা করার যোগ্য হবে। যেমন ধরেন যে ডিসেবিলিটির মধ্যে থাকলে কি হবে না, তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতে পারবো না। আমরা যখন ওই যে সত্র পড়বো, সত্রতে কি বলে দেওয়া আছে, 17 নম্বরটা আপনি একটু চিন্তা করেন যে মামলা করার অধিকার অর্জনের পূর্বেই যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যখন কি হবে যোগ্য হবে, অথবা যার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করবেন তাকে বিবাদী হওয়ার আগেই যদি সে মারা যায় তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যখন যোগ্য হবে। তাহলে এই 9 নম্বরের প্রথমে এই দুটো শব্দ আপনার মতো করে আপনি শিখে রাখেন। যদি আপনাকে বলে যে সময়ের অবিরাম চলন, এই নীতি আপনি ব্যাখ্যা করেন, তাহলে এখানে কিন্তু আপনাকে একটা দুইটা উদাহরণও দিতে হবে। তাহলে আপনি মূল জিনিসটা জানলেন। 9 ধারায় বলে যখন একবার সময় গণনা শুরু হবে তখন কোনো বৈধ অপারগতা, লিগ্যাল ডিসেবিলিটি আবার লিগ্যাল ইনএবিলিটি দুইটা শব্দ ব্যবহার করা আছে। একটা হচ্ছে বৈধ অপারগতা 6 ধারা 3টা, আর লিগ্যাল ইনএবিলিটি কোনটা কি, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনি অসুস্থ হইলেন, আপনি হসপিটালে গেলেন, তামাদি গণনা কিন্তু স্থগিত হবে না। আপনি 5 ধারা বিলম্ব মওকুফে দরখাস্ত দিবেন কিন্তু তামাদি গণনা স্থগিত হবে না, এটা মনে রাখবেন। তাহলে 9 ধারাটা কি হচ্ছে যে যখন এই জায়গা থেকে শুরু হবে যত প্রকার ডিসএবিলিটি আসুক ইনএবিলিটি আসুক এটা রুখবে না, এটা এইখানে আসে শেষ হবে হবে। তাহলে আমরা প্রথমেই বললাম যে তাহলে কখন গণনা শুরু হয়, যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়, পক্ষদ্বয় যখন যোগ্য হয় তখন মামলার গণনাটা শুরু হয়। এখন ধরেন যে এই শুরু হওয়ার পরে ধরলাম যে 1 বছরের তামাদি 6 মাস পরে একজন পাগল হয়ে গেল, তার জন্য কিন্তু 6 দ্বারা প্রযোজ্য হবে না। 6 দ্বারা শুধু তার জন্যই প্রযোজ্য হয় যার এখনো তামাদি গণনা শুরুই হয় নাই। একবার শুরু হওয়ার পর যদি মাঝপথে সে পাগল হোক, সে জড়বুদ্ধি সম্পন্ন হোক দেখার বিষয় না, তার তামাদি শেষ হবে। এখন আপনি বলবেন যে ভাই আমরা কি করলাম, তামাদি একবার গণনা শুরু হইলো, এটা তো এখানে শেষ হয়ে গেল, তো আমি যে 5 ধারায় তাহলে সুবিধাটা কিভাবে নিব। তো 5 ধারায় আপনি কি করবেন, ওই যে উপযুক্ত কারণে দরখাস্ত দিবেন, আদালত সন্তুষ্ট হইলে আপনারা তখন ওই সময়টা এডিশন করে দিবে যে ঠিক আছে 30 দিন, আচ্ছা ঠিক আছে 30 দিন আমি মওকুফ করে দিলাম। তাহলে কনসেপ্ট হচ্ছে একবার শুরু হইলে কারোর জন্য অপেক্ষা করবে না। 6 ধারার 3টা ডিসএবিলিটির জন্য অপেক্ষা করবে না। আর ইনএবিলিটি মানে শারীরিকভাবে আপনি যদি অক্ষম হন, আপনি পঙ্গু হয়ে গেছেন, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি হসপিটালে আছেন, আপনি জেলে ছিলেন, দেশের বাইরে ছিলেন, আইনে দেখার বিষয় না, কারণ একবার গণনা আপনার শুরু হয়ে গেছে। তো এই জন্য বলতেছে যে কোনো প্রকার বৈধ অপারগতা অথবা শারীরিক অক্ষমতার দ্বারা তামাদিটা স্থগিত হবে না, বন্ধ হবে না, এটা শেষ হবে। তবে আবার এর মধ্যেও একটা ব্যতিক্রম কিন্তু দেওয়া আছে। আশা করি এমসিকিউর জন্য আপনারা পড়ছেন কিনা জানি না, যে 9 ধারার একটা ব্যতিক্রম ওই ধারার মধ্যেই দেওয়া আছে। এখন ওইখানে ওই যে পাওনাদার আর দেনাদারের বিশাল হিসাব দেওয়া আছে, ওই জন্য আমাদের বুঝে আসে না যে বলতে চাচ্ছেটা কি। মূল কথাটা হচ্ছে যে যেমন ধরেন এ নামক একজন ব্যক্তি আর বি নামক একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি,
এই উদাহরণটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি মনে রাখবেন। এখন এই ব্যক্তির কাছ থেকে বি ধরেন যে কি করলো, 1 লাখ টাকা হাওলাত নিচ্ছে, 1 লাখ, 1 লাখ টাকা হাওলাত নিচ্ছে। তো হাওলাত নেওয়ার পর হয়তো 6 মাস পরে দেওয়ার কথা। তো দেখা গেল যে 6 মাস পরে সে টাকাটা দেয় নাই, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়ে গেছে, তামাদি গণনা শুরু হয়ে গেছে। এখন এর পরে এই ব্যক্তি মারা গেছে। তো আমরা কি জানি, একবার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইলে, তামাদি গণনা শুরু হইলে কারোর জন্য আটকাবে না। এটা আমাদের বেসিক থিওরি, আমরা 9 ধারা থেকে শিখছি। এখন দেখা গেল যে এই বেচারা যত প্রকার সম্পত্তি আছে এগুলো দেখাশোনা করার জন্য আদালত কর্তৃক একজন ব্যক্তিকে অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক নিয়োগ করা হইলো। যেমন ধরেন যে এখন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আওয়ামী লীগ করতো এরা সব পলাতক, সিটি কর্পোরেশন এগুলা পলাতক। এখন এই সিটি কর্পোরেশন তো নিয়মিত কার্যকলাপ দেখার জন্য সরকার কি করে, প্রশাসক নিয়োগ করে, যে আপনি একটু দেখেন। তো এই ব্যক্তি যে মারা গেল তার যাবতীয় সম্পত্তি দেখাশোনা করার জন্য আদালত কর্তৃক একজন অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক নিয়োগ করা আছে। এখন আদালত প্রশাসক কারকে নিয়োগ করছে, এ যার কাছে টাকা পাইতো এই বি নামক ব্যক্তিরই প্রশাসক নিয়োগ করে দিছে। এটা কিন্তু আগে বুঝবেন। এ বি এর কাছে টাকা পাইতো, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইছে, তামাদি গণনা শুরু হইছে, এ মারা গেছে। তো নর্মাল ক্ষেত্রে তামাদি গণনা বন্ধ থাকে না। কিন্তু 9 নম্বরে বলতেছে যে আদালত কর্তৃক এই এর সম্পত্তি দেখাশোনা করার জন্য কি করা হইল, এই বি কে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হইল। তো বলতেছে যেই দিন থেকে বি কে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হইল সেই দিন থেকে এ যে টাকা পাবে এর কাছে, পাওনা টাকা আদায়ের তামাদি 3 বছর আমরা জানি। ধরলাম যে 6 মাস অতিবাহিত হয়েছিল আর 2.5 বছর আছে। যেই দিন নিয়োগ করা হইল সেই দিন থেকে তামাদি গণনাটা স্থগিত হয়ে যাবে, যতদিন এই অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকবে। ধরেন যে 5 বছর সে ছিল, তাহলে এই 5 বছর স্থগিত থাকবে। যেই দিন থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটর থেকে সরে গেল সেই দিন থেকে তার জন্য আবার গণনাটা শুরু হবে। তাহলে 9 ধারার ব্যতিক্রম কয়টা? একটা। যদি কি করা হয়, দেনাদারকেই পাওনাদারের যদি আদালত কর্তৃক কি অ্যাডমিনিস্ট্রেটর বা ব্যবস্থাপক নিয়োগ করে দেয়, তাহলে শুধু তার জন্য যতদিন সে ব্যবস্থাপক হিসাবে বা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকবে অতদিন তামাদি স্থগিত থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি না বুঝেন প্রশ্ন করতে পারেন। তাহলে সময়ের অবিরাম চলনটা আপনি বুঝতে পারছেন যে একবার যখন শুরু হবে কারোর জন্যই অপেক্ষা করবে না, লিগ্যাল ডিসেবিলিটির জন্য অপেক্ষা করবে না, ইনএবিলিটির জন্য অপেক্ষা করবে না, একদম শেষ প্রান্তে যায় সে কি করবে, থেমে যাবে। এখন যদি সেটা দেওয়ানি মূল মামলা হয়, যদি ডিক্লেয়ার জারি হয়, কিছুই করার নাই, 3 ধারায় বাতিল হয়ে গেল। কিন্তু যদি আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল অন্যান্য দরখাস্ত হয়, 5 ধারায় দরখাস্ত দিলে আদালত সেখানে আমাদেরকে মওকুফ করে দিতে পারে। কিন্তু 9 ধারার মধ্যে একটা ব্যতিক্রম বলতেছে যে একজন ব্যক্তির জন্য 9 ধারায় আমরা সময় গণনাটা স্থগিত রাখবো। আর ওই ব্যক্তি হচ্ছেন যে যদি কোনো মামলায় দেখা যায় যে পাওনাদার যিনি আছেন তার সম্পত্তি দেখাশোনা করার জন্য দেনাদারকেই আদালত কর্তৃক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে, তাহলে যত বছর উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকবেন ততদিন তামাদি গণনা স্থগিত থাকবে। তাহলে আশা করি আপনারা এই 9 ধারা থেকে যদি প্রশ্ন আসে নিজের মতো করে আপনি যখন লিখবেন ব্যাখ্যা করার জন্য, প্রথমে ওইটা তামাদি আইন 1908 9 ধারা মোতাবেক আমরা জানি প্রাথমিকভাবে আপনি ওইটা লিখবেন যে একবার গণনা যদি শুরু হয় কোনো বৈধ অপারগতা অথবা কোনো প্রকার শারীরিক অক্ষমতার কারণে তামাদিটাকে কি করা যায় না, স্থগিত করা যায় না, তামাদি শেষ হয়ে যাবে। তবে এই আইনের মধ্যেই ব্যতিক্রমে বলা আছে শুধুমাত্র যদি যিনি দেনাদার তাকেই যদি পাওনাদারের সম্পত্তির অ্যাডমিনিস্ট্রেটর বা ব্যবস্থাপক নিয়োগ করে আদালত, যতদিন ব্যবস্থাপক হিসাবে থাকবে অতদিন শুধু তার জন্য তামাদি গণনা স্থগিত থাকবে। এইটা থাকবে আপনার মূল হেডিং, এটা মনে রাখবেন। 10 আর 11 নর্মাল লিখিত পরীক্ষার জন্য আমাদের দরকার নাই, এখান থেকে আপনার পড়ার কোনো দরকার নেই। তারপরেও বাই চান্স যদি আপনার কোনো প্রশ্ন আসে শুধু বেসিকটা মনে রাখবেন যে কোনো প্রকার ট্রাস্ট যদি হয়, পাবলিক হইতে পারে, চ্যারিটেবল হইতে পারে, মুসলমানদের ওয়াকফ হইতে পারে, হিন্দুদের দেবর্তর হইতে পারে, বৌদ্ধদের হইতে পারে, অর্থাৎ ধর্মীয় রিলেটেড যে বা চ্যারিটেবল যে ট্রাস্টগুলো আছে ওই ট্রাস্টের যে সম্পত্তি আছে ওই ট্রাস্টের সম্পত্তি থেকে যে ইনকামটা আসে, দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে ওই ট্রাস্টের সম্পত্তি আর একটা হচ্ছে ওই সম্পত্তি থেকে যে ইনকাম হয়। এই দুইটার হিসাবের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। সময়ের দৈর্ঘ্যে কি হবে না, বাড়িতে হবে না। কাদের জন্য? পাবলিকের লাজের জন্য কিন্তু না। ওই চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে যারা ম্যানেজার ছিল, যারা এসআইনি ছিল,
এদের বিরুদ্ধে মামলা দায়ের করতে, আপনার আর আমার বিরুদ্ধে না। ধরেন যে আপনি একটা ট্রাস্টের সম্পত্তি দখল করে আছেন, 12 বছর পার হয়ে গেছে, ট্রাস্ট মামলা করে নাই, এক্ষেত্রে সে মামলা করতে পারবে না, 10 ধারা সুবিধা পাবে না। 10 ধারা শুরু হচ্ছে ওই ট্রাস্টটা যারা পরিচালনা করছে, যিনি ম্যানেজার ছিলেন, অথবা যদি মুসলিম যদি ওয়াকফ হয় সেক্ষেত্রে একজন ওয়াকিফ থাকে। এখন তাহলে তার কাছে আপনি হিসাব চাইতে পারবেন, এই সম্পত্তিটা কি হইলো, টাকা পয়সা কোথায় গেল। আমরা জানি নর্মালি 3 বছরের বেশি মামলা করা যায় না পাওনা টাকার জন্য। আপনি 100 বছর পরেও তার কাছে হিসাব চাইতে পারবেন। সে মারা গেলে তার উত্তরাধিকারীর কাছ থেকে আপনি হিসাব চাইতে পারবেন যে এই ট্রাস্টের ক্ষেত্রে তোমার বাবা এত টাকা মারছে, টাকাটা আমাদের চাই। তাহলে যেহেতু এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট, ধর্মীয় উদ্দেশ্যে ট্রাস্ট, ওই জন্য সময়ের দৈর্ঘ্যে ট্রাস্টের সম্পত্তি আর ওই সম্পত্তির ইনকাম রিলেটেড কোনো প্রকার আপত্তি, কোনো প্রকার ওজোর যদি ওই ম্যানেজার, ওই ট্রাস্ট যারা পরিচালনা করছিল এদের বিরুদ্ধে থাকে, ওই মামলা সময়ের দৈর্ঘ্যে কোনোদিন বাড়িতে হবে না। তবে এটা পাবলিক অ্যাট লার্জের জন্য কিন্তু না। আপনি একটা ট্রাস্ট যখন আমার বিরুদ্ধে মামলা করবে, তামাদি আইন প্রযোজ্য হবে। অথবা ট্রাস্টের সম্পত্তি কেউ বেদখল করে নিচ্ছে, তামাদি আইন প্রযোজ্য হবে। শুধু তাদের নিজেদের মধ্যে ওই ট্রাস্টের সম্পত্তির হিসাব, টাকা পয়সার হিসাব, ওই ট্রাস্টি যারা আছে এদের বিরুদ্ধে মামলা করতে তামাদি আইন প্রযোজ্য না, 100 বছর পরেও মামলা দায়ের করতে পারবেন। এইটা একটু জানে রাখবেন, এর বাইরে এটা আমাদের দরকার নাই। আর 11 নাম্বারটাও আমাদের লিখিত পরীক্ষার জন্য দরকার নাই। অলরেডি আপনারা এমসিকিউর জন্য পড়ছেন যে যদি দেশের বাইরে কোনো চুক্তি সম্পাদন করা হয়, যেই চুক্তির বিষয়বস্তু বাংলাদেশের, এটা হয়তো আপনার বই আপনি জানেন না, দেশের বাইরে আমি চুক্তিটা করছি কিন্তু চুক্তির বিষয়বস্তু বাংলাদেশের, এটা আপনি মনে রাখবেন। এমন না যে, যেমন ধরেন যে আপনি আমেরিকা আছেন, দুইজনই আমেরিকা থাকেন, মামলার বিষয়বস্তু আমেরিকার একটা সম্পত্তি, ওইটা নিয়ে বাংলাদেশে মামলা করার বিষয় কিন্তু 11 ধারা বলে নাই। 11 ধারার মূল কনসেপ্টটা আবার জেনে নেন। আপনারা দুইজনই দেশের বাইরে থাকেন, যে বিষয় চুক্তি করছেন ওই বিষয়টা বাংলাদেশে অবস্থিত। তাহলে 11 ধারার মূল কনসেপ্ট হচ্ছে বিষয়টা বাংলাদেশে অবস্থিত হইতে হবে। তো এর জন্য বলে যে দেশের বাইরে যদি আপনি কোনো চুক্তি করেন, ওই চুক্তি নিয়ে যদি বাংলাদেশের আদালতে মামলা দায়ের করেন, তাহলে আমাদের তামাদি আইনে যা কিছু আছে সমস্ত কিছু প্রযোজ্য হবে। আপনি যেই দেশে ছিলেন ওই দেশের তামাদি আইনে কি বলতেছে এটা অ্যাজ এ ডিফেন্স নিয়ে আসতে পারবেন না। তবে এখানেও তারা একটা ব্যতিক্রম দিয়ে বলে যে শুধু একটা ক্ষেত্রে আপনি ব্যতিক্রমটা দিয়ে আসতে পারবেন, যদি আপনারা উভয়জন ওই দেশে বসবাস করেন, ওই দেশের আইন অনুযায়ী যদি তামাদিতে ওই সময়টা বাড়িতে হয়ে যায়, তাহলে এই জিনিসটাই তখন আদালতে তুলে ধরতে পারবেন। যেমন ধরেন আমরা যদি বলি দুইজনই এ এবং বি দুইজনই আমেরিকায় আছে, তারা বাংলাদেশে একটা সম্পত্তি বিক্রি হবে ধরেন, এই রিলেটেড তারা একটা সেখানে বায়নামা করলো, রেজিস্ট্রেশন করে নেই, জাস্ট চুক্তি করছে, 1 লাখ টাকা নিয়েছে যে 3 মাসের মধ্যে বাকি টাকা দিবে। তো ধরেন আমেরিকার আইন অনুযায়ী একটা তামাদি চুক্তি প্রবলের মামলা হচ্ছে 1 বছর, বাংলাদেশও তো 1 বছর করছে, তাহলে আমরা 6 মাস ধরি, তাহলে উদাহরণটা বুঝে আসবে। 6 মাস হচ্ছে তামাদির মেয়াদ। এখন এ আর বি ওই 6 মাস আমেরিকাতেই ছিল, সে মামলা দায়ের করে নাই, আমেরিকার আইন অনুযায়ী মামলাটা তামাদিতে বারিত হয়ে গেছে। এখন সে জানে যে বাংলাদেশে 1 বছর, আইসা বাংলাদেশে এই মামলা করে বসে আছে। তো তখন বি যায়, তখন কি করতে পারবে, আপত্তি তুলতে পারবে, যে আমেরিকার আইনটা দেখাইতে পারবে যে আমরা দুইজনই ওইখানে ছিলাম, ওই দেশের আইন অনুযায়ী মামলাটা খারিজ হয়ে গেছে, বাড়িতে হয়ে গেছে, অতএব বাংলাদেশে মামলা করার কোনো স্কোপ নাই। কিন্তু যদি উল্টা হয়, যেমন ধরেন যে আমেরিকার আইন অনুযায়ী হচ্ছে 3 বছর, বাংলাদেশের আইন অনুযায়ী হচ্ছে 1 বছর, এখন 6 মাস পরে সে যদি বাংলাদেশে এসে মামলা করে, তখন বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে, আমেরিকার তামাদি আইনটা সেখানে চলবে না। এটা মনে রাখবেন। তাহলে 10 আর 11 আমাদের লিখিত পরীক্ষার জন্য আমরা পড়বো না। তাহলে দেখেন আমরা 4টা কনসেপ্ট কিন্তু পাইছি। পড়তে পড়তে আপনি স্মরণ করেন, একটা হচ্ছে মামলা খারিজ, আরেকটা হচ্ছে যে আমাদের 5 ধারার সময় বৃদ্ধি, আরেকটা হচ্ছে লিগাল ডিসেবিলিটির কনসেপ্ট, আরেকটা হচ্ছে যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যেটা পেঁচানো, যেখান থেকে মাঝে মধ্যে দেয় আপনাকে কিছু ডেট দিয়ে বলে যে তামাদিটা বের করেন, তামাদিটা হিসাব করেন ঠিক আছে কিনা। তো 12 ধারার মধ্যে 4টা জিনিস আছে, এটা আগে আপনি মনে রাখবেন যে আমাদের যে 12 ধারাটা আছে, 12 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এই 12 থেকে 25-এ আমরা বিভিন্ন প্রকার ক্যালকুলেশন করে সময়টাকে কি করাই, বাড়াইতে পারি, কমাইতে পারি, বাদ দিতে পারি। তাহলে 12 থেকে 25-এ কি আমরা সময় বর্ধিত করি, সময় কমে যায়, নানা প্রকার কিছু কিন্তু আমাদের হয়। তো আমরা শুধু আজকে 12 ধারাটা আপনাদেরকে দেখাচ্ছি যে 12 ধারাটা আপনি কিভাবে পড়বেন বা প্রশ্নটা আপনার কাছে কিভাবে আসতে পারে। তো দেখেন সর্বপ্রথম যে জিনিসটা বলতেছে যে আজকে হচ্ছে কত, 28 তারিখ, ধরেন যে আজকে 28 তারিখ, 28/4/2025।
আপনি ধরেন যে 2024 সালে আমার কাছ থেকে 1 লাখ টাকা হাওলাত নিছিলেন, বলছিলেন যে ভাই কি হবে, আমি আপনাকে 1 বছরের মধ্যে দিয়ে দিব। তার মানে যদি গত বছরে এই ডেটে নেন, তার মানে গতকালকে 27 তারিখে আপনার দেওয়ার কথা ছিল, আপনি দেন নাই। তো 27 তারিখে গতকালকে আমার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, আপনার কাছ থেকে টাকা পাই নাই, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে। এখন আমি যখন মামলা করতে যাব, তো আমি তো জানি কি পাওনা টাকার জন্য 3 বছর। তাহলে আমি কোন ডেটটা নিব? আমি কি 27 তারিখ থেকে হিসাব করব না 28 তারিখ থেকে হিসাব করব? আমার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে কিন্তু 27 তারিখে, গতকালকে। আর আজকে আমি ক্যালকুলেশন করতেছি মামলা করার জন্য। তাহলে আমি কোন ডেটটা নিব? তো আমাদের এই 12-র প্রথম অংশ বলে যে মামলার তামাদি আমরা গণনা করার সময় কজ অফ অ্যাকশন যেদিন অ্যারাইজ হবে, যেদিন মামলার কারণ উদ্ভব করবে, ওই প্রথম দিনটা আমরা বাদ দিব। এর মেইন কারণটা কি বলেন? যেমন ধরেন যে রাত 10টার দিকেও কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইতে পারে, তো রাত 10টায় তো আর আদালত খোলা থাকে না। সকালবেলা যদি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়, আমরা দুপুরে গিয়ে মামলা করতে পারবো। তো ওই জন্য সেফ জোনে থাকার জন্য আইন বলতেছে যে প্রথম দিনটাই আপনি বাদ দিয়ে দেন। তাহলে সকালে অ্যারাইজ হইলো না, দুপুরে হইলো না, সন্ধ্যায় হইলো, তাহলে আর কোনো টেনশন থাকবে না। তাহলে যেই কোনো তামাদি যখন আমরা হিসাব করব, যেই ডেটে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে, ওই ডেটটা আপনি বাদ দিবেন, প্রথম দিনটা বাদ যাবে। তাহলে 27 তারিখ আমাদের তামাদিতে আমরা নিব না, আমরা হিসাব করব 28 তারিখ থেকে। তাহলে প্রথম কন্ডিশন আমাদের সেকশন 12 প্রথমটা বলতেছে যে প্রথম দিনটা বাদ দিব। দ্বিতীয়টাতে আমাদের বলতেছে যে যে কোনো প্রকার যখন আমরা কোনো একটা কি করব, আপিল দায়ের করব, অথবা আমরা রিভিউ দায়ের করব, আমরা লিভ টু আপিল দায়ের করব, এইগুলা কিসের জন্য? আদালত কি করছে, একটা জাজমেন্ট দিছে, একটা অর্ডার দিছে, তার বিরুদ্ধেই তো আমরা কি করব, আপিল করব, রিভিউ করব। তাহলে বলতেছে যেই দিন জাজমেন্টটা প্রনাউন্স করছে, যেমন ধরো যে আজকে আদালত খোলা ছিল 28 তারিখ, তো আজকে আদালত কি করলো, একটা রায় দিল, যে কোনো একটা আদেশ দিল, ধরলাম যে একটা আদেশ দিল। এখন আপনি যখন 30 দিন হিসাব করবেন আপিল দায়ের করার জন্য, আজকের ডেট থেকে নিবেন না কালকের ডেটে নিবেন? তো এই দ্বিতীয় অংশ বলতেছে আজকের দিনটা আপনি বাদ দেন। যেই দিন একটা জাজমেন্ট, যেই দিন একটা অর্ডার, যেদিন যে কোনো প্রকার আদেশ দেওয়া হয়েছে, প্রথম দিনটা আমরা বাদ দিব। তাহলে 28 তারিখ বাদ দিয়ে আমরা 29/4 থেকে হিসাব করব আমাদের তামাদি গণনা। তাহলে প্রথম দিনটা দেখেন, প্রথমটাতে ছিল কি নর্মাল কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, প্রথম দিন বাদ দিছি। দ্বিতীয়টাতে স্পেসিফিক বলতেছে যে দরখাস্তর ক্ষেত্রে বা আপিলের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে আমরা যখন কি করব, এগুলাকে আপিল করতে যাব, রিভিউ করতে যাব, যেই দিন আদালত ওই জাজমেন্টটা দিয়েছিল, প্রথম দিনটা বাদ দিব। তারপরের অংশে বলছে যেটা, সেটা হচ্ছে যে এই জাজমেন্টের বা এই আদেশের জাবেদা নকল তো আপনার লাগবে, ওইটা পাইতে যত দিন লাগবে। এখন 5 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। এখন এটা হিসাব কিভাবে করবেন? যেমন ধরেন যে আমরা একটা উদাহরণ নেই, যে আজকে 28 তারিখ ছিল, আজকে একটা কি করা হয়েছে, জাজমেন্ট দেওয়া হয়েছে। এখন আমরা প্রথম দিনটা বাদ দিলাম, নর্মালি আমাদের এই দিন বাদ গেল। তো আমরা 29 তারিখ থেকে আমাদের 30 দিন গণনা শুরু করব। তো আপনি কি করলেন, 29, 30 এই 2 দিন আপনি কি করেন নাই, সার্টিফাইড কপির জন্য আবেদনই করেন নাই। আপনি 1 তারিখে গিয়ে সার্টিফাইড কপির জন্য আবেদন করছেন, আপনারে 10 তারিখে সার্টিফাইড কপিটা দেওয়া হয়েছে। তাইলে এই 1 থেকে 10, এই কয়টা দিন বাদ যাবে? এই 29, 30 এই 2 দিন কিন্তু আপনাকে হিসাব করতে হবে, কারণ আপনি তো অ্যাপ্লিকেশন করেন নাই, আপনি করছেন 1 তারিখে যে আবেদন নকলের জন্য, পাইছেন 10 তারিখে। তাহলে 1 থেকে 10 এই দিনগুলো আমরা বাদ দিব। এই দিনগুলো বাদ দিয়ে দেখবো 30 দিন হয়েছে কিনা। তাহলে 2 নম্বরের মধ্যে আমরা জাবেদা নবল সার্টিফাইড কপি পাইতে যত দিন লাগবে, যেই দিন আপনি দরখাস্তটা দিলেন আর যেই দিন আপনার কপিটা হাতে আসলো, তাই বলে আপনার যেদিন হাতে আসলো সেটা না, মনে রাখবেন ওই জাজমেন্টের মধ্যে যেদিন জাবেদা নকলটার মধ্যে একটা ডেলিভারি ডেট কিন্তু দেওয়া থাকে, ওই ডেলিভারি ডেটটাই হবে, মানে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন আপনার কাছে ডেট আছে, যেদিন তারা আপনাকে দিচ্ছে সেই দিন একটা ডেলিভারি ডেট আছে, ওই ডেটটা হয়তো আপনার রেডি হয়েছে, আপনি 5 দিন আদালতে যান নাই, যে কোনো কারণবশত ব্যস্ত ছিলেন, বার কাউন্সিলের পরীক্ষা ছিল, আপনি কি করান, কোচিং করান, যান নাই, 10 দিন পরে গেলেন। তাই এই 10 দিন বাদ যাবে না, যেই দিন আপনার ডেট ছিল ওই ডেটে গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে, ওইখানের মধ্যে ডেট দেওয়া থাকে ওই কয়টা দিন। তার মানে যেই দিন আবেদন করবেন আর যেই দিন ডেলিভারি ডেট দেওয়া থাকবে, ওই মধ্যবর্তী সময়টা আপনি বাদ দিবেন, ওইটাই বলতেছে দ্বিতীয় অংশটা। আর তৃতীয় অংশটা বলতেছে যে যখনই আমরা কি করব, কোনো একটা দেওয়ানি ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল করব অথবা রিভিউ দায়ের করব, তো ডিক্রির ক্ষেত্রে আমাদের কি লাগবে? অবশ্যই অবশ্যই আমাদের জাজমেন্টের কপি লাগবে, ডিক্রির কপিটা লাগবে। আমরা দেওয়ানি মামলায় জানেন কি, দেওয়ানি মামলার স্তরগুলো যদি আপনার জানা থাকে,
যখন ফাইনাল আর্গুমেন্ট হয়ে গেল 7 দিনের মধ্যে আদালত কি দিয়ে দিল, রায় দিয়ে দিল। তো রায় দেওয়ার পরবর্তী 7 দিনে গিয়ে আদালত কি করবে, ডিক্রি দিবে। এখন এই ডিক্রিটার বিরুদ্ধে আপনি কি করবেন, আপিল করবেন। তাহলে আপনার এই ডিক্রিরও সার্টিফাইড কপি লাগবে, রায়েরও সার্টিফাইড কপি লাগবে। তো দুইটার জন্য আবেদন করতে হবে। তো এইটা পাইতেও যতদিন সময় লাগবে ওই সময়টা সীমাটা আপনি বাদ দিতে পারবেন। আর সর্বশেষ 4 নম্বরে বলতেছে, যখন আপনি আরবিট্রেশন প্রসিডিংয়ে গেলেন অথবা আপনি যেই মিডিয়েশনে গেলেন, নর্মালি আরবিট্রেশনের যেই ডিক্রি হয় সেটাকে ডিক্রি বলে না, আইনের ভাষায় বলে যে অ্যাওয়ার্ড, বাংলায় বলি আমরা রোয়েদাদ। তাহলে রোয়েদাদ হচ্ছে আরবিট্রেশন প্রসিডিংয়ের যে ফাইনাল আউটকাম, যেটাকে আমরা ডিক্রি বলতে পারতাম, কিন্তু আইনের ভাষায় বলে রোয়েদাদ। এখন আপনি চাচ্ছেন এই রোয়েদাদের বিরুদ্ধে আপনি কি করবেন, আপিল দায়ের করবেন অথবা রিভিউ করবেন। আপনি সংক্ষুব্ধ, রোয়েদাদে আপনি সন্তুষ্ট না, তাহলে ওই কপিটা তো লাগবে, জাজমেন্টের কপিটা তো লাগবে। তো ওই কপিটা পাইতে যত দিনের সময় লাগবে ওই সময়টা আপনি বাদ দিতে পারবেন। তাহলে যখনই আপনি 12 ধারাটা পড়বেন, 12 ধারাটা মাথায় কখনো মুখস্থ থাকবে না, এটার জন্য আপনার কাগজে কলমে ক্যালকুলেশন করবেন। তাহলে আবার প্রথম অংশ আমরা যদি বলে দেই, যেই দিন মামলার কারণ উদ্ভব ঘটলো, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইল, ওই দিন বাদ দিব। তাহলে প্রথম আপনি হেডিং লিখেন কি, প্রথম দিন বাদ। মামলার কারণ যেই দিন উদ্ভব ঘটবে প্রথম দিন বাদ, এটা আপনি কাগজে একটু লিখেন। এরপরে হইল কোনো প্রকার দরখাস্ত অথবা আপিল অথবা রিভিউ করার জন্য যে জাজমেন্টার বিরুদ্ধে আমরা করব, ওই জাজমেন্টটা যেই দিন প্রনাউন্স করা হয়েছে সেই প্রথম দিনটা বাদ দিব। আর সার্টিফাইড কপি পাইতে যে কয়দিন লাগে ওই কয়দিন বাদ দিব। আর 3 নম্বরটা বলে, দেওয়ানি মামলায় যদি আপনি ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে চান, সার্টিফাইড কপি পাইতে যতদিন আছে অতদিন আপনি বাদ দিবেন। আর রোয়েদাদের কপি পাইতে যতদিন লাগে অতদিন বাদ দিবেন। তবে এই দুইটার মধ্যে একটা উজ্জ্ব কিন্তু জিনিস আছে, এখানে কিন্তু আমরা বলি নাই যে যেই দিন ডিক্রি দেওয়া হয়েছে ওই দিনটা বাদ দিবেন। এটা আপনি বাই ডিফল্ট এখান থেকে এটাকে হাওলাত করে নেবেন, যে যেই দিন ডিক্রি দেওয়া হয়েছে ওই ডিক্রির দিনটাও বাদ দিতে পারবেন। যেই দিন রোয়েদাদ দেওয়া হয়েছে ওই প্রথম দিনটা কিন্তু বাদ দিবেন। তাহলে আশা করি এই 4টা যদি আপনি পড়েন, আপনাকে যেইভাবেই প্রশ্ন করুক যে লিগ্যাল প্রসিডিংয়ের সময় কিভাবে বাদ দেওয়া হয়, যত প্রকার ডেট আপনাকে দেওয়া হোক, আপনি অবশ্যই বের করতে পারবেন। কারণ আপনি জানেন যে আমার 4টা জিনিস আমি জানি, যে যদি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয় কি হবে, যদি আমার দরখাস্তের ক্ষেত্রে কি হয়, ডিক্রির ক্ষেত্রে কি হবে, রোয়েদাদের ক্ষেত্রে কি হবে। আশা করি এইভাবে যদি আপনি একটু পড়েন, বাকি যে সেকশনগুলো আছে সেগুলো জাস্ট যদি আপনাদেরকে আমরা একটু বলে দেই, যে 13 নম্বরটা আছে, আপনি 13 নম্বর লিখলেন, একটা হেডিং দিলেন যে বিবাদী, বিবাদী যতদিন বিদেশে থাকে, এটা আপনার হেডিং হবে, আর ভিতরে কিছু দরকার নাই। তাহলে বিবাদী যতদিন বিদেশে থাকে ওই সময়সীমাটা বাদ দিতে পারবেন। 14তে আপনি হেডিং দিলেন কি, ভুল আদালতে যতদিন মামলা চলবে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো। 15তে আপনি হেডিং দিলেন কি, যদি আদালতের আদেশে অথবা নিষেধাজ্ঞার কারণে কার্যক্রম স্থগিত থাকে অথবা নোটিশ দিতে বাধ্যতামূলক হয়, তাহলে সেই সময়টা আমরা বাদ দিতে পারবো। এইভাবে আপনি প্রতিটার হেডিংটাকে একবার নিজের মতো করে লিখেন, এতদিন পড়ছেন এখন একটু লিখেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। তো এইভাবে যখন আপনি কন্টিনিউ করবেন আশা করি আপনার ভুল হবে না। পাশাপাশি যেমন ধরেন যে আমরা বার কাউন্সিল অর্ডারের ক্ষেত্রেও বলেছি যে সেই রকম ক্ষেত্রেও আপনার কিছু জিনিস আছে যেটা মুখস্থ করতে হবে। যেমন ধরেন যে আইনজীবীদের পেশাগত আচরণ 42টা বিধি আছে, ওই 42টা আপনি নিজের মতো করে কিওয়ার্ড দিয়ে একটু মুখস্থ করার চেষ্টা করেন। আমরা আমাদের এমসিকিউ ক্লাসে প্রথম 11টা কিন্তু কিওয়ার্ড দিয়ে যারা কোচিং করেছে অ্যাটলিস্ট তাদের মনে থাকার কথা। জাস্ট আপনাদেরকেও যদি আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি, এইভাবে আপনিও ট্রাই করবেন যে কতটা আপনার মনে থাকতেছে। টোটাল শব্দগুলো কিন্তু মনে থাকবে না, কিওয়ার্ডটা মনে রাখবেন। দেখেন যে একজন আইনজীবী আরেকজন আইনজীবী, তার মানে 11টা আমাদের কি আছে, বিধি আছে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর মধ্যে কিভাবে ব্যবহার করবে। 1 নম্বর হচ্ছে কি, তার মর্যাদা বা ডিগনিটি। তাহলে কিওয়ার্ড কি হইল, মর্যাদা বা ডিগনিটি। বিশ্লেষণে আপনি নিজে পরবর্তীতে দিতে পারবেন যে আইন পেশার মর্যাদা আমি রক্ষা করব বা অবশ্যই রক্ষা করতে হবে, ওই পেশার একজন সদস্য হিসাবে আমি কি করব না, এমন কোনো কাজ করব না যার কারণে আইন পেশার মর্যাদাটা ক্ষুণ্ণ হয়। 2 নম্বরে কি, কোনো প্রকার বিজ্ঞাপন, আমার কিওয়ার্ড হইল কি বিজ্ঞাপন, আমি পেশা রিলেটেড কোনো বিজ্ঞাপন দিব না, কোনো ক্লায়েন্ট পাওয়ার জন্য বিজ্ঞাপন দিব না, তবে ছোটোখাটো আমি ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। 3 নম্বরটা আপনি যদি দেন, আমি কি করব না, কোনো প্রকার লাইসেন্সবিহীন ব্যক্তিকে মামলা পরিচালনা, তাহলে কিওয়ার্ড হইল আনলাইসেন্স। সহজে আমরা বলি যে কোনো আপনি কি করবেন না, কোনো প্রকার দালাল মুন্সি
এদেরকে নিয়োগ করবেন না, টাউট বাটফারকে আমরা নিয়োগ করব না মামলা পাওয়ার জন্য। তাহলে মর্যাদা, বিজ্ঞাপন, আনলাইসেন্স। এরপরে হচ্ছে কি করব না, আমরা যোগাযোগ করব না কার সাথে, অপর পক্ষের সাথে। কিসের জন্য? ওই আইনজীবীর অনুমতি ছাড়া। আমরা তর্ক করব না কার সাথে? প্রকাশ্য আদালত ছাড়া, বিচারকের সাথে, অপরপক্ষের আইনজীবীর উপস্থিতি ছাড়া। দেখেন আপনার 5টা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে। একটা হচ্ছে কি আমার মর্যাদা, একটা হচ্ছে আমার বিজ্ঞাপন, একটা হচ্ছে লাইসেন্সবিহীন, একটা হচ্ছে আমি যোগাযোগ করব না, একটা হচ্ছে আমি তর্ক করব না, আর্গুমেন্ট করব না। বাকিটা আপনি নিজে নিজে কিন্তু মাথার মধ্যে নিয়ে আসবেন, কিন্তু এই প্রতিটা শব্দ পড়লে আপনার জীবনেও মনে থাকবে না। এরপরে যদি আপনি 6 নম্বরে যদি যেতে চান, 6 নম্বরটাতে হচ্ছে যে আপনি একাধিক আইনজীবী মনে রাখবেন। যদি আপনার মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ করে, আপনার মন খারাপের কিছুই নাই, মামলা হচ্ছে তার, সে 10 জনও নিয়োগ দিতে পারে। তবে আপনি একটু লক্ষ্য রাখবেন, যদি কোথাও দেখা যায় যে এরকম একজনের কাছ থেকে অন্যজনকে নিয়ে মামলা দিচ্ছে, তাকে জিজ্ঞেস করবেন ওই আইনজীবী টাকা পরিশোধ করা আছে কিনা। তো এত কিছু না পারলেও এতটুকু মনে রাখবেন যে একাধিক আইনজীবী নিয়োগ দেওয়া, যিনি বাদী বিবাদী আছেন তাদের অধিকার, তারা নিয়োগ দিতে পারে। তারপরে যদি কি করা হয়, এরকম একাধিক আইনজীবী নিয়োগ দেওয়া হয়, আইনজীবীরা পরস্পরের মধ্যে কি করবে না, কোনো প্রকার ভেদাভেদ করবে না, কারণ মামলা হচ্ছে তাদের জন্য, লিটিগেশন হচ্ছে কাদের? মক্কেলের। আপনারা তো কিছুই না, জাস্ট একজন প্রতিনিধি। অতএব দুই আইনজীবী নিজে কেন মক্কেলের বিষয় নিয়ে আপনি মন খারাপ করবেন? এরপরে বলে যে অর্ডার অফ প্রেসিডেন্ট, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল সাংবিধানিকভাবে সবার উপরে সব জায়গায় কথা বলার অধিকার রাখেন। এর বাইরে যখনই আপনার সিনিয়র থাকবে, সিনিয়রিটি বজায় রাখতে হবে। আইনজীবীর ক্ষেত্রে যিনি আপনার আগে হয়েছেন, আপনার চাইতে বয়সে কম হোক, গতবার যারা ইনরোল হয়ে গেছে বয়সে কম হোক, তারা আপনার সিনিয়র, তা আপনাকে সিনিয়রিটি মেনটেন করে চলতে হবে। এখন বলে যে সম্পর্কটা কেমন হবে, সিনিয়র আর জুনিয়রের সম্পর্কটা কেমন হবে? তো বলতেছে যে সিনিয়র সবসময় জুনিয়রদের প্রতি কি থাকবে? সৌহার্দ্যপূর্ণ থাকবে, আন্তরিক থাকবে, কিছু প্রশ্ন বা কোনো কিছু চাইলে যাতে সহযোগিতা করবে। তো জুনিয়র কি থাকবে? সবসময় শ্রদ্ধাশীল থাকবে, বড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এরপরে যদি দেখি আমরা, এখানের মধ্যে আপনি পাবেন যে আপনি যে ফিটা পাবেন, টাকা পয়সা পাবেন, এগুলো কারোর সাথে ভাগ বাটোয়ারা করবেন না। তবে হ্যাঁ, পূর্ব নির্ধারিত যদি আপনাদের কোনো অ্যাসোসিয়েট থাকে, আপনারা 5 জন বন্ধু মিলে, 5 জন অ্যাডভোকেট মিলে একটা অ্যাসোসিয়েট নিছেন, সেখানে একজন এক এক স্তরের মামলা দেখেন, তখন ভাগ বাটোয়ারা করতে পারেন। এর বাইরে আপনি আইনজীবী হিসাবে যে ফিটা আদায় করবেন, এটা কারোর সাথে আপনি বন্টন বাটোয়ারা করবেন না। আর যে কোনো মামলায় যিনি সিনিয়র থাকবেন, সিনিয়র লিড করবে। যিনি আপনার থেকে সিনিয়র, একাধিক আইনজীবী থাকলে উনি বাই ডিফল্ট মামলাটা লড়বেন। আর দিন শেষে কথা হচ্ছে, উনি যদি অনুমতি দেন তাহলে অন্য যে কেউ লড়তে পারে। তো এইভাবে আপনি যদি 11টা কিওয়ার্ড দিয়ে একবার 11 বার একটু লেখেন, পরে আপনি নিজে থেকে নিজে বিশ্লেষণ করে লিখতে পারবেন। এই যে 42টা বিধি আছে, যদি আপনি আপনার কাছে লিখিত বইটা থাকে, কোনো না কোনো পরীক্ষায় আসছে কিন্তু। দেখেন যে এটা 2005-এ ছিল, 7-এ ছিল, 8-এ ছিল, 10-এ ছিল। এরপরেরটা যদি আপনি দেখেন, এরপরের অংশটাও যদি দেখি, 5, 7, 8, 10 দুটেই চাইছে। আপনার কাছে একটাও চাইতে পারে, অথবা আপনাকে এমনও দিতে পারে যে 42টাই লিখতে হইতে পারে, টোটাল নাম্বারই দিয়ে দিল 10। কিছু করার নাই, তারা কি ফরম্যাটে প্রশ্ন করবে আমরাও জানি না। তো এরকম আপনার দায়িত্ব হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে দিয়ে অ্যাটলিস্ট কিওয়ার্ডটা মনে রাখেন। ভিতরেরটা আপনার যদি মনে নাও থাকে, বাকিটা যেহেতু আপনি নিজেই একজন আইনজীবী হয়ে গেছেন, 1/3 আইনজীবী হয়ে গেছেন আমরা যেটা বলি, অবশ্যই আপনি পারবেন, না পাওয়ার কোনো কারণ নাই। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আর আমাদের 3 তারিখ থেকে, শনিবার থেকে, আমরা শিডিউলভুক্ত ক্লাস হিসেবে আমরা আপনাদেরকে পড়াবো, প্রশ্নমালাগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই ক্লাসগুলো নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে, যেহেতু আপনারা ভয়ের মধ্যে আছেন, অনেকেই আমরা জানি পার্সোনালি যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই কতবার ফেল করছি, এবার পাস করতে পারবো কিনা, বা এই সমস্যা। প্রথমে কথা হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেন যে আপনার মাঝে অবশ্যই কিছু আছে বলেই এই 40-42 হাজারের মধ্যে আপনি 13 হাজারে আসতে পারছেন। নিজের প্রতি কনফিডেন্টটা নিয়ে আসেন যে আপনি পারবেন। বাকি সমস্যাগুলো বাদ দিয়ে এখন বইগুলো নিয়ে একটু বসেন, একটু চিন্তা করেন, আর এমসিকিউ আকারে পড়েন, আর আমরা যেভাবে বললাম এইভাবে একটু নিজে চিন্তা করেন। বিশেষত ছোট আইনগুলা, যেমন তামাদি আছে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে, এটার মোটামুটি প্রতিটা সেকশনই আপনার পড়া উচিত। বাকি অন্যান্যগুলাতে আমরা ম্যাক্সিমাম 50% আপনার বাদ পড়ে যাবে। প্যানাল করে তো 70%ই আপনার বাদ, শুধু 25% নিয়ে পড়াশোনা। সিআরপিসিতেও 25% নিয়ে পড়াশোনা, সিপিসিতেও 25% নিয়ে, 75%-এর কোনো ভ্যালু নাই, ওটা আসবেও না, আপনার দরকারও নাই। কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ ওইটা তো আর আপনার পক্ষে এখন বের করা সম্ভব না। আপনি যখন 1-2 বছর প্র্যাকটিস করবেন, তখন আপনিও বলতে পারবেন যে হ্যাঁ, এটা তো কোনো কাজের না।
আশা করি বুঝতে পারছেন। যদি প্রশ্ন